দেশ জুড়ে চলছে গ্যাসের তীব্র সংকট। এতে সময়ের সাথে বাড়ছে গ্রাহকের ভোগান্তি। চাপ না থাকায় রাজধানীর অনেক সিএনজি পাম্প বন্ধ রয়েছে। রাজধানীর প্রায় প্রতিটা ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের সারি বেড়েই চলেছে। তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আর এলএনজি সরবরাহ প্রায় 450 MMCFD কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানানো হয়। আর মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানান, এলএনজি টার্মিনালের সংস্কারের মধ্যে আগামী সপ্তাহের শুরুতেই কিছুটা এবং তার পরের সপ্তাহে আগের মতো গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, মিরপুর, বাড্ডা, রামপুরা ও বাসাবো সহ বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না। এদিকে গ্যাসের অভাবে সাভার, আশুলিয়া, গাজীপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন শিল্পাঞ্চলের শত শত কারখানায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাজধানীতে গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আপনি তো রাজধানীর গ্যাস সংকটের খোঁজ খবর রাখছেন, তো এই মুহূর্তে কোন ফিলিং স্টেশনের সামনে আপনি রয়েছেন সেখানকার চিত্রটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। পাশাপাশি যানবাহন চলাচল, বাসাবাড়ি এবং শিল্প কারখানার চিত্রটা সম্পর্কে একটু ধারণা দিবেন আমাদের। এখন আছি মগবাজার একটি গ্যাস ফিলিং স্টেশনে। এখানে সিএনজি ফিলিং স্টেশনের এখানের চিত্রটা আমরা যদি বলি, যে এখানে গ্যাসের যে চাপ সেটি কিন্তু 100 থেকে 120, তারপরেও কিন্তু এটাই যেটি স্বাভাবিক সময়ে 250 কিংবা 220 থাকে এবং সেই স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে, যার কারণে দীর্ঘ সারি সাধারণ মানুষের ভোগান্তি। আমরা কিছুক্ষণ আগে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে দীর্ঘ সময় প্রায় 2-3 ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে থেকে তারা মাত্র গ্যাস সংগ্রহ করছেন 50 থেকে 100 টাকা। আমরা এর আগে কারওয়ান বাজার সহ বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো ঘুরেছি, সেখানেও আমরা দেখেছি যে একই চিত্র, এক মানে অঞ্চল ভেদে এই গ্যাসের প্রেশারটা কিন্তু অনেক কম। আমরা কারওয়ান বাজারে যে ফিলিং স্টেশনে দেখেছিলাম ওখানে মাত্র 70 থেকে 80 প্রেশার ছিল, যার কারণে কি ওখানে অনেক ভোগান্তিতে পড়ছিল গ্রাহকরা। তারা দীর্ঘ 5-6 ঘন্টা দাঁড়িয়েও প্রায় 40 থেকে 50, কোনো 70 থেকে 80 টাকা, 100 টাকারও কেউ গ্যাস সংগ্রহ করতে পারেনি, যার কারণ কিন্তু একটা ভোগান্তি আছে সাধারণ চালকদের মধ্যে। একই সাথে আমরা বাসাবাড়িগুলোতে দেখেছি একই চিত্র। বাসাবাড়িগুলোতেও দেখেছি তীব্র গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে কিন্তু রান্না বান্না, দৈনন্দিন কাজের যে ব্যবস্থা সেটি কিন্তু অনেক ক্ষেত্রে কমেছে, যার কারণে সাধারণ মানুষের একদিকে বাসাবাড়িতে ভোগান্তি, একদিকে রাস্তার যে ভোগান্তি, চালকদের ভোগান্তি, এই ভোগান্তিটা যার কারণে কিন্তু তাদের কর্মঘণ্টা কমে যাচ্ছে। যারা বিশেষ করে উবার, পাঠাও যারা চালান এবং যারা রেন্ট কারে গাড়ি চালান, সেই চালকরা কিন্তু দীর্ঘমেয়াদে ভোগান্তিতে পড়ছে। প্রায় দিনের অর্ধেক অংশ কিন্তু এই পাম্পের সিরিয়ালে দিতে হয়, যার কারণে কিন্তু তারা চালকরা কাঙ্ক্ষিত ভাড়া পাচ্ছেন না অনেক ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রোগীদের ক্ষেত্রেও এই জটিলতা তৈরি হয়েছে, যার কারণে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সমস্যা সমাধানে প্রায় এখনো 1 সপ্তাহের বেশি সময় চলে যাবে। কিন্তু বিকল্প উপায়ে আসলে গ্যাস যদি খুব দ্রুত সময়ের মধ্যে না আনা যায়, এটি কিন্তু দীর্ঘমেয়াদে মানুষকে ভোগাবে। ইতিমধ্যে আমরা দেখেছি কারখানাগুলোতে কিন্তু উৎপাদন সক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এভাবে চলতে থাকে সার্বিকভাবে দেশের অর্থনীতির ক্ষেত্রে বড় একটা ভোগান্তিতে পড়বে। আমরা এর আগে দেখেছি যে তেলের একটা বাস্তবের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যে তেলের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু পুরা একটা লম্বা সময় ধরে একটা অর্থনৈতিকভাবে দেশের অনেকটা সেই সংকটটা কিন্তু আবার এটি যদি এই খুব দ্রুত বিকল্প উপায়ে গ্যাস সরবরাহ নিশ্চিত না করা যেতে পারে, তাহলে কিন্তু এটাও কিন্তু দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে ভোগাবে বলে এমনটাই কিন্তু শঙ্কা করছে। এই ছিল গ্যাস নিয়ে সবশেষ। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর গ্যাস সংকটের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা হাসান। এবার সাভারের গ্যাস সংকটের খবর আমরা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রাইয়ান বিন আমিন। রাইয়ান, সাভারের চিত্রটা সম্পর্কে আমাদের জানাবেন। সেখানে শিল্প কারখানাগুলোর কি অবস্থা? আমরা যতটুকু জানি সেখানে কার্যক্রম ব্যাহত হচ্ছে, পাশাপাশি গ্রাহকরা কি বলছেন সাভারে, সেটাও একটু জানাবেন। সারা
সাভারের শিল্প কারখানাগুলোর উৎপাদন মালিকরা বলছেন প্রায় অর্ধেকে নেমে এসেছে। তারা বলছে যদি বিদ্যুৎ না থাকতো, বিদ্যুতের এরকম ভোগান্তি হতো, সেক্ষেত্রে হয়তো তাদের কারখানা বন্ধ করে দিতে হতো। বিদ্যুতের কারণে তারা বলছেন যে কিছুটা হলেও এখনো পর্যন্ত তারা উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গ্যাস তারা সবসময় পান না, মধ্যরাতের দিয়ে কিছুটা পান, বাকি সময় আসলে দিনের অধিকাংশ সময় আসলে পান না। আর একই অবস্থা সাভারের যে ফিলিং স্টেশন, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যানবাহনের লম্বা লাইন, আর এই মহাসড়কের দুপাশে এরকম এই ফিলিং স্টেশনের দুপাশে লাইন লেগেছে এবং 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এই গাড়িগুলোকে গ্যাস নেওয়ার জন্য। এবং শুধু সাভার পৌরসভার মধ্যে একটি ফিলিং স্টেশনে, একটি সিএনজি স্টেশনে এখন গ্যাস দেওয়া হচ্ছে, যদিও এর প্রেশার কম, কিন্তু তারা গ্যাস পাচ্ছেন। যারা আসছেন তারা কম বেশি করে গ্যাস নিয়ে যাচ্ছেন এখান থেকে। এটাই আসলে এই অঞ্চলের যারা আছেন তাদের একটু শান্তি। আমি এখানে একটু কথা বলতে চাই যে আসলে আপনি কখন এসেছেন এবং কতক্ষণ সময় লাগছে আপনাদের গ্যাস নিতে? আমরা তো আচ্ছা, কি পরিমাণ গ্যাস আসলে এখানে আপনারা দিচ্ছেন? এটা প্রেশারের উপরে নির্ভরশীল হবে, এটা কোনো সঠিক বলা যাচ্ছে না, এক সময় একটা আসে। তো সারা আসলে এই পাম্পের যে অবস্থা, সাভারের সবগুলো পাম্পেরই মোটামুটি একই অবস্থা, যে কোনো কোনো পাম্প বন্ধ আছে, যে পাম্পগুলো রায়ান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সেখান থেকে। চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, তবে জামায়াত প্রার্থী চাইলে আপিল করতে পারবেন বলে জানিয়েছে আপিল বিভাগ। আর কোনো আসামিকে শোন অ্যারেস্ট দেখানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন সরওয়ারের মনোনয়নপত্র বাতিল করে। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দিলে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে সরওয়ার অংশ নেন। তবে আদালতের সিদ্ধান্তে ভোটের ফলাফল প্রকাশ স্থগিত হয়ে যায়। 9 জুলাই তার প্রার্থিতা বাতিল করে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে আদালত। এরপর গেজেট প্রকাশ করে ইসি। সেদিন সরওয়ার সংসদ সদস্যের শপথ নেন। এই অবস্থায় রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী নুরুল আমিন আবেদন করেন। পরে শুনানি শেষে সরওয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগদান দিতে বাধা নেই বলে রায় দিল আপিল বিভাগ। এই পরিস্থিতিতে বলা যায় জনাব সরওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের, বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। আজ বিশ্ব বাঘ দিবস। এবারের বাঘ দিবসের সুখবর হিসেবে বন বিভাগ বলছে নতুন শুমারিতে বাঘের সংখ্যা গত শুমারির চেয়ে 11টি বেশি। তবে এই অর্জন ধরে রাখায় বড় চ্যালেঞ্জ বলছে বাঘ সংরক্ষণে জড়িত বিভিন্ন পর্যায়ের অংশীদাররা। তাদের মতে জলবায়ু পরিবর্তনে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়া এবং মানবসৃষ্ট নানা চাপ এখনো বড় উদ্বেগের বিষয়। শরণখোলা সংবাদদাতা নজরুল ইসলাম আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। সুন্দরবনে বাঘ বেড়েছে। 6017 বর্গ কিলোমিটারের বনে 2024 সালের শুমারি অনুযায়ী রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি, যা 2018 সালের জরিপের তুলনায় 11টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সুন্দরবন ও বন্যপ্রাণী সুরক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। তাদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়া, ঘূর্ণিঝড় সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বাড়তি চাপ তৈরি করেছে। এতে বাঘের নিরাপদ আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও হরিণ চোরা শিকারীদের ফাঁদেও বাঘের আটকা পড়ার ঘটনা নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মূল্যে বাঘকে বাঁচিয়ে রাখতে হবে। বাঘ থাকলে সুন্দরবন থাকবে, সুন্দরবন থাকলে আমরা বেঁচে থাকবো এবং বাঘ আমাদের গর্ব, অহংকার। যারা এই শিকারী আছে এরা ধরা খাওয়ার পর জন্য তাড়াতাড়ি ছেড়ে না আসতে পারে, তার জন্য আইনটা আমাদের শক্ত হইতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরমুখী যে খাল এবং নদী সমূহ আছে সেইগুলি ভরাট হয়ে যাচ্ছে, তাতে জীববৈচিত্র্য যথেষ্টভাবে ক্ষতি হচ্ছে
তার সঙ্গে বাঘেরও আবাসস্থলের ক্ষতি হচ্ছে। সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে, যাতে হচ্ছে গিয়ে যে এই সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকি থেকে রক্ষা পায় এবং এরা বেঁচে থাকে, সুন্দরবনের বাঘ বেঁচে থাকে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জানান, বন বিভাগের প্রতিদিনের টহলের নতুন সংযোজন ড্রোনে নজরদারি, এতে দুর্গম এলাকাও টহলের আওতায় এসেছে। বাঘ রক্ষায় বন বিভাগ সদা তৎপর রয়েছে। আমাদের প্রতিদিনের যে টহল, তার পাশাপাশি প্রতি মাসে আমাদের এখানে 2 বার করে স্মার্ট পেট্রোল চলছে। এর পাশাপাশি আমাদের নতুন সংযোজন হয়েছে ড্রোন। আমরা ড্রোন টহলের মাধ্যমে সুন্দরবনের দুর্গম জায়গাগুলোকেও টহলের আওতায় আনতে পেরেছি। এর মাধ্যমে সুন্দরবনে বন্যপ্রাণী শিকার আমরা কমিয়ে আনতে পেরেছি। বন বিভাগের আশা, আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও জানান তারা। হাসান আহমেদ, ৭১।